এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আকবর ও জামিল মৃধা আজ সকালে ঢাকা এসে পৌঁছেছে। বাস স্ট্যান্ড থেকে অনুভব নিজ দায়িত্বে তাদেরকে বাসায় নিয়ে আসে। শিউলি বেগম ছেলেকে আগেই বলে রেখেছিলেন যেন অনুভব নিজে গিয়ে তাদের নিয়ে আসে। এমনিতেই অনুভবের প্রতি বাবার রাগটা এখনও আগের চাইতে দ্বিগুণ হয়ে আছে। তাই আকবর মৃধার মোটেও ইচ্ছে ছিল না ছেলের সাথে যাওয়ার, কিন্তু ভাই জামিলের কথায় আসতে বাধ্য হলো। বাস স্ট্যান্ড থেকে বাসায় আসা পর্যন্ত অনুভবের সাথে এক বাক্যের বেশি কথা হয়নি আকবর মৃধার। ছোঁয়া ঢাকায় আসার পর থেকেই জামিল মৃধা বেশ চিন্তায় ছিল, থাকারই কথা। আজ পর্যন্ত মেয়েটা একা একা কোথাও থাকেনি, অথচ এখন মেয়েটা দিব্যি একাই থাকছে। কোথায় কিভাবে থাকছে সেটা দেখার জন্যই মনটা আনচান করছিল। তাই আকবর মৃধার যাবতীয় কাজ সেরে ভাইকে নিয়ে চলে আসে ঢাকায়। বাসায় এসে দুই ভাই ফ্রেশ হয়ে বসার ঘরে বসে গল্প করছে। মাহিন রান্না বান্নার ফাঁকে চা আর বিস্কুট খেতে দেয়, সেসব খাচ্ছে আর গল্প করছে তারা। এর মধ্যে স্ত্রীকে কল করে কথা বলে নেয়। কথা শেষ করে মাহিনকে ডাক দেয়। মাহিন সামনে আসলে বলে, এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি আমাদের দুজনকে আমার ছোঁয়ামার কাছে নিয়ে যাবে। ওখানে ওর সাথে দেখা করে আবার আমাদের রওনা হতে হবে। কিন্তু খালুজান, আজই তো এসেছেন, আবার আজই যাবেন? 2টা দিন থেকে যান, ভালো লাগবে। ঠিক তখন অনুভব রুম থেকে বের হয়ে বাবা আর চাচার পাশে এসে চুপটি করে দাঁড়ায়। আকবর মৃধা ছেলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। কষ্ট ভরা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি চেয়েছিলাম এমন একটা ফ্ল্যাটে ছেলে আর ছেলের বউ থাকবে। আমরা সবাই মাঝে মাঝে আসবো, থাকবো, বেড়াবো, ঘুরবো। কিন্তু সেটা তো হলো না মাহিম। এমনি পোড়া কপাল আমার। ছেলে এক জায়গায় আর ছেলের বউ আরেক জায়গায়। পাশ থেকে জামিল মৃধা বলতে থাকে, আরে চুপ কর তো, সবসময় একই চিন্তা ভাবনা তোর। ছেলেটার যে সামনে পরীক্ষা সেটা ভুলে যাস কেন? তুই যেটা চাস সেটা হবে, খুব শীঘ্রই হবে। ভাইয়ের কথা শুনে আকবর মৃধা হতাশার দম ফেলে বলে, হায়, সেসব কবে হবে জামিল? বেঁচে থাকতে কি পারবো সেসব দেখতে? বাবা মা যা করেছে ছেলে মেয়েদের ভালোর জন্যই তো করবে, সেটা ভেবে আমিও তো তাই করেছিলাম। তাহলে এমনটা কেন হলো? আমি কি কোনো ভুল করলাম? খালুজান, এসব কথা থাক, আমি খাবার দিয়েছি, খেয়ে নেন, তারপরে আমি আপনাদের শহরে ওখানে নিয়ে যাব। সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নেয়। শিউলি বেগম বাড়ির থেকে দুবাসার জন্য রান্না করা মাছ আর মাংস পাঠিয়েছে। ব্যাগ থেকে আকবর মৃধা সেগুলোর কিছুটা বের করে মাহিনকে দেয়, আর বাকিটা ছোঁয়ার জন্য নিয়ে যাবে, তাই ভালো করে ব্যাগে গুছিয়ে নেয়। একটু রেস্ট নিয়ে মাহিনকে তাড়া দেয় বাহির হওয়ার জন্য। আকবর মৃধা ছেলের উদ্দেশ্যে বলে, সামনে পরীক্ষা, তাই বেশি কিছু বললাম না। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। এরপরে আমি যেন তোমার থেকে ভালো কিছু শুনতে পাই, সেই আশায় আমি থাকবো। যদি সেটা না হয় তাহলে আমার সামনে আর কোনো দিন এসো না। জামিল মৃধা ভাইকে কিছু বলতে গেলে আকবর মৃধা ভাইকে হাত তুলে থামিয়ে দেয়। অনুভব মাথা নিচু করে কথাগুলো শুনে হজম করার চেষ্টা করছে। মাহিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলতে থাকে, খালুজান, মাথা ঠান্ডা করে রেখে এবার চলেন, হাইপার হবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। তাই যেন হয় মাহিম। জামিল মৃধা হাসি মুখে অনুভবের মাথায় হাত রাখে। ভালো থেকো, সাবধানে থেকো। বলে বিদায় নেয়। তিনজন বাসা থেকে বের হবার পর অনুভব দরজা লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। বাবার সামনে যতক্ষণ থাকে ততক্ষণ ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আগে এমনটা না হলেও বিয়ের পর থেকে এমনটা হচ্ছে, কারণ ও যা করেছে তাতে করে ওর বাবা ওকে যখনই কাছে পাবে তখনই বেশি কথা শোনাবে, এটা ওর ভালো করেই জানা আছে। তাই নীরবে সবটা সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। বাসা থেকে বের হয়ে তিনজন সিএনজিতে উঠে। গাড়িতে উঠতে মাহিন ছোঁয়াকে কল করে জানিয়ে দেয় ওরা রওনা হয়েছে। মাহিনদের ঘন্টাখানেক লাগে ও বাসায় পৌঁছাতে। ছোঁয়া তো বাবা আর বড় বাবাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। জামিল মৃধা মেয়েকে পরম যত্নে 2 হাত দিয়ে আগলে নেয়। মাত্র কয়েকদিন হলো মেয়েটা চোখের আড়াল হলো, অথচ তার কাছে মনে হচ্ছে কত যুগ পর দেখছে। আসলে বাবাদের কাছে এমনটাই মনে হয়। এরপরে ছোঁয়া বড় বাবাকে সালাম দিয়ে বাড়ির সবার কুশলাদি জানতে চায়। একে একে সবটা সে বলতে থাকে। জামিল মৃধা লক্ষ্য করে এই কয়দিনে মেয়েটার মুখটা আগের তুলনায়ও শুকনা লাগছে। মেয়েটার উপর তো কম কিছু যায়নি, মানসিক চাপ অনেকটা সহ্য করতে হয়েছে। এসব মনে মনে ভাবলেও মুখে কিছু প্রকাশ করে না। চোখের কোণে কিঞ্চি জমে থাকা পানি দ্রুতই আড়ালে মুছে নেয়। মেয়ে সেটা ঘুণাক্ষরও টের পায়নি।
একটু পরে শিমু সবার জন্য নাস্তা নিয়ে আসে। তখন ছোঁয়া বাবা চাচার সাথে শিমুকে পরিচয় করিয়ে দেয়। শিমুর সাথে কথা বলে দুই ভাই চিন্তামুক্ত হয়, কারণ ওর সাথে কথা বলে আর ওর সম্পর্কে জেনে তাদের অনেক ভালো লাগে। সত্যিই মেয়েটার আচার ব্যবহার অমায়িক। কথাবার্তার এক ফাঁকে মাহিন চলে যেতে চাইলে খালুর কথায় থেকে যায়। ছোঁয়াও খুব করে অনুরোধ করলো, মাহিন আর না থেকে পারল না। বড় মায়ের পাঠানো জিনিসগুলো পেয়ে ছোঁয়া তো ভীষণ খুশি। ওর যা যা পছন্দ সেগুলোই রান্না করে পাঠিয়েছে শিউলি বেগম। সব কিছু নিয়ে ও পরম যত্নে ফ্রিজে ঢুকিয়ে রাখে। দুই ভাই দুপুরে গোসল সেরে নেয়। ছোঁয়াকে জানিয়ে দেয় দুপুরে খাওয়ার পরে রওনা হবে, থাকতে পারবে না। কথাটা শুনে ছোঁয়ার হাসি মুখটা পানসে হয়ে যায়। ওর বাবা সেটা বুঝতে পেরে মেয়েকে বোঝায় সে কয়েকদিন পর পর এসে দেখে যাবে, আর ওর বন্ধ থাকলে তো বাড়ি যেতেই পারবে, তাই যেন কষ্ট না পায়। বাবার কথায় মুখটা হাসি হাসি ভাব করে। কতদিন পর বাবাকে দেখে মনটা আনন্দে ভরে উঠেছিল। ভাবছেই দুদিন থাকবে মনে হয়, কিন্তু না, আজই চলে যাবে। কিন্তু কি আর করার। দুপুরে খাওয়া দাওয়া সেরে নেয় সবাই। এরপরে দুই ভাই যাওয়ার জন্য প্রস্তুত হয়। মেয়ের মন খারাপ বুঝতে পেরে জামের মৃধা আবারও মেয়েকে বুঝায়। এবার ছোঁয়া বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এই মুহূর্তে নিজেরও চোখের পানির সংবরণ করা কষ্টসাধ্য হয়ে গেছে। নিজেকে সামলিয়ে মেয়েকে থামতে বলে। ছোঁয়ার কান্নার রেশ একটু কমিয়ে দেয়। আকবর মৃধাও মাথায় হাত বুলিয়ে দিতে বোঝাতে থাকে, এমন করলে হবে? নিজেকে শক্ত রাখো মা, সামনে তোর রঙিন ভবিষ্যৎ পড়ে আছে, কোনো চিন্তা করবি না। আমরা দুই ভাই থাকতে চিন্তা কিসে? আর আমি তো আগেই বলেছি তোর সব দায় দায়িত্ব আমার। যখন যেটা লাগবে সঙ্গে সঙ্গে আমায় জানাবি, ঠিক আছে? বড় বাবার কথা শুনে ছোঁয়া চোখ নাক মুছে মাথা নাড়িয়ে বোঝায়। ঠিক আছে। ছোঁয়া আর শিমুর থেকে বিদায় নিয়ে মাহিনকে সাথে করে দুই ভাই বের হয়ে যায়। রাতের আধারের মতো ছোঁয়ার মনটাও অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। বাড়ির কথা হয়েছে, বাবা আর বড় বাবা দুজনেই ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছে। পড়া শেষ করে বারান্দার চেয়ারে বসে রয়েছে ছোঁয়া। সেই থেকে এই পর্যন্ত এক মনে কিছু একটা ভেবে চলেছে। আজ আলোকিত জ্যোৎস্না রাত না হলেও আকাশটা বেশ বোঝা যাচ্ছে। ওই আকাশের বুকে সহস্র তারাগুলো আনমনে দেখছে। আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে। মনে মনে ও আকাশের তারাগুলোর মাঝে মাকে খুঁজছে। মা থাকলে ওর জীবনটা আরেকটু অন্যরকম হতো। মনের দুঃখ কষ্টগুলো অকপটে মায়ের কাছে শেয়ার করতে পারত। এসব ভাবনার মাঝে শিমু আসে। ওকে এমন আনমনে দেখে কাঁধে হাত রাখে ওর। ছোঁয়া ওর স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকায়। মন খারাপ করিস না ছোঁয়া, মেয়েদের মন সবসময় শক্ত রাখতে হয়। ওর কথা শুনে ছোঁয়ার একটি হাত শিমুর হাতের উপর রাখে। এরপরে বলে, শিমু, তুই তো টিউশন করাস, আমাকেও দু একটা যা পারিস ঠিক করে দিস তো। আমার অবসর সময়টা স্টুডেন্ট পড়িয়ে পার করতে চাই। এই যে মন খারাপ, এটাও দূর হবে তখন। ওর কথা শুনে শিমু খুশি হয়। সত্যি তুই পারবি। হ্যাঁ প্লিজ, তুই কাল থেকেই একটু খুঁজে দিস। তোর তো অনেক পরিচিত মানুষ আছে। ঠিক আছে, একদমই চিন্তা করিস না। শিমুর কথা শুনে ছোঁয়ার মনটা খুশিতে ভরে ওঠে। অনুভব রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় সামনে কাউকে দেখতে পেয়ে হাঁটার গতি একটু বাড়ায়, কারণ ওর মনে হয়েছে মানুষটা ওর চেনা পরিচিত। সত্যিই তাই। সামনে এগিয়ে বুঝতে পারে এটা আর কেউ না, এটা ছোঁয়া। ওর রাগ লাগে। এমন শুনশান নীরব রাস্তায় ও কী করছে? এসব রাস্তায় তো ওর আসার কথা না, আর চেনারও কথা না। রাগের বশে ডাকতে থাকে ওকে, কিন্তু সে ওর ডাকে সাড়া তো দিচ্ছে না, বরং হেঁটে যাচ্ছে। এবার অনুভব দ্রুত গিয়ে ছোঁয়ার হাত ধরে নিজের দিকে ফেরায় আর বলে, এত ডাকছি কথা কানে যায় না? ওর কথা শুনেই ছোঁয়া রাগে ফোঁস করে ওঠে। কাল বিলম্ব না করে ঠাস করে অনুভবের গালে একটা চর বসিয়ে দেয়। অনুভব গালে হাত রাখা অবস্থায় শোয়া থেকে ধরফড়িয়ে ওঠে। মনে হচ্ছে চরটা অনেক জোরে হওয়ার ব্যথা অনুভব হয়েছে। ঢোক গিলে আশেপাশের অবস্থান বোঝার চেষ্টা করে। আরে, ও তো ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। উফ, বাঁচা বেঁচে গেল। এই মৃত্যু দেখছি আমার বাস্তব জীবন ছেড়ে এখন ঘুমের মধ্যেও ব্যাঘাত ঘটাচ্ছে। ক্লান্তিময় অলস দুপুর। সময়টা শীতকাল হলেও হালকা শীতের পাশাপাশি কিছুদিন যাবৎ গরমের ছোটা পড়েছে। দুপুর হতে কেমন একটা অলসতা ভর করে শরীরের উপর। সকাল থেকে টানা দুপুর অবধি ক্লাস হয়েছে ছোঁয়ার। ক্লান্ত শরীর মন নিয়ে ক্লাসে চুপটি করে বসে রয় ছোঁয়া। এখন কয়েক ঘন্টা ঘুমোতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না, তাই ঠায় বসে রয়েছে। এই কয়েকদিন মোটামুটি ক্লাসের সবার সাথেই পরিচয় হয়েছে ওর, তবে 3-4 জনের সাথে বেশি কথা হয়। ছোঁয়ার একটি ভালো গুণ হলো সহজেই সবার সাথে মিশতে পারে, আর যার সাথে ওর মনের মিল খুঁজে পায় না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। ক্লাস শেষ হলে ছোঁয়া বসে আছে, চোখে দেখে স্বার্থের অর্পা সেজুতি রিনি ওর কাছে আসে আর বলে,
কি হলো ছোঁয়া, বের হবি না? তোরা যা, শিমু আসবে, ও আসলেই বের হব। ওর কথা শুনে সবাই বের হয়ে যায়। খানিকক্ষণ বাদেই শিমু এসে হাজির। ছোঁয়াকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে, শরীর খারাপ লাগছে নাকি? না রে, ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা চল যাই এখন। বলেই দুজন ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের ভেতর খোলা জায়গায় ঘাসের উপর বসে পড়ে। কিরে ছোঁয়া, আবার বসে পড়লি যে? একটু বসি তারপরে যাই। তুইও বসে পড়, এই সবুজ ঘাসের ওপর কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগবে। ছোঁয়ার কথার মতো শিমু বসে পড়ে। গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, সবাই মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে। এইদিকে অনুভব কিছুতেই মনোযোগী হতে পারছে না। বারবার ঘুরে ফিরে ছোঁয়ার কথাই মনে পড়ছে। মনের ওপর এবার কিছুটা বিরক্ত হয়। যার কথা ভাবতে চায় না তার কথাই ভাবতে হচ্ছে। ওর সাথে যা হয়েছে সেটা নিছক স্বপ্ন, আর এইটাই অবুঝ মনকে বোঝাতে অক্ষম হয়ে যাচ্ছে। ওকে এমন অমনোযোগী দেখে আর ভাবুক ভঙ্গিমায় দেখতে পেয়ে স্যার জিজ্ঞেস করে, অনুভব, আর ইউ ওকে? স্যারের কথা শুনে অনুভব নিজেকে ধাতস্থ করে নিয়ে বলে, ইয়েস স্যার। এরপরে বাকি সময়টা মনোযোগ দেয় স্যারের লেকচারে। ক্লাস শেষ হতেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে অনুভব ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আরও ক্লাস থাকা সত্ত্বেও আজ ওর অপক্ষে বাকি ক্লাসগুলো করা সম্ভব না। পেছন থেকে বন্ধুরা ডাকলেও সে সবে কোনো পাত্তা দেয়নি। ক্লাসরুম থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কিছু সময় কাটিয়ে ছোঁয়া আর শিমু বসা থেকে উঠে পড়ে। দুজন এটা সেটা নিয়ে কথা বলছে আর হাঁটছে। হঠাৎ করে পেছন থেকে ছেলে কণ্ঠে ছোঁয়ার নাম ধরে কেউ ডাক দেয়। ছোঁয়া আর তার ডাক শুনে থেমে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, ওরই ক্লাসমেট রবি। মোটা কালো ফ্রেমের চশমা পরে সর্বদা এক দেখায় ওকে দেখলে মনে হবে একদমই হাবা টাইপের। আসলে তেমনটি নয়, ও এমন সাদাসিধে থাকতেই পছন্দ করে। তবে ছেলেটা দেখতে আর চালচলন যেমনই হোক না কেন, এই কয়েকদিনে ছোঁয়া বুঝতে পেরেছে রবি ছেলেটা লেখাপড়ায় বেশ ভালো। প্রথম দিন থেকেই রবির সাথে ওর কথা হয়েছে। রবির সাথে যখনই দেখা হয় রবি একবারই কথা বলে ছোঁয়ার সাথে। ছোঁয়া ওর ভিতরে খারাপ কিছুর লক্ষণ পায়নি, তাই ও বিনা দ্বিধায় হাসি মুখে কথা বলে। স্কুল কলেজ জীবনেও ছোঁয়ার কোনো ছেলে বন্ধু ছিল না, আর এখনও কোনো ইচ্ছে নেই ছেলেদের সাথে বন্ধুত্ব করার। কিন্তু রবি ছেলেটার সাথে কথা বলে ওর তেমনটা সংকোচ বা খারাপ লাগে না, তাই বিনা দ্বিধাগত কথা বলে। রবি এসে ওর সামনে দাঁড়ায়। মনে হচ্ছে ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসেছে, যার ফলে খুব হাঁপাচ্ছে। কি ব্যাপার রবি, ডাকলে কেন? আসলে সোয়া, তোমার জন্য একটা জিনিস এনেছি, সেটা দিব বলে এসেছি। প্রথম দিন দিতে পারিনি, তাই আজ এনেছি। ক্লাসে না গিয়ে তোমায় না পেয়ে এখানে দৌড়ে আসতে হলো। এদিকে অনুভব কিছুটা যেতেই ওর চোখ যায় সামনের দিকে। পরিচিত চেনা মুখ দেখে থমকে যায়। ছোঁয়া আর শিমুকে দেখতে পায়, কিন্তু সামনে ছেলেটাকে। বেশ হাসি মুখে কথা বলছে ছেলেটা ওদের সাথে। তবে ছেলেটার হাতে কিছু আছে আর ওটা পেছনে লুকিয়ে রেখে কথা বলছে। এসব লক্ষ্য করে ওর হঠাৎ রাগ উঠে যায় মাথায়, কিন্তু ওর তো রাগ হওয়ার কথা নয়। তবুও কেন এমন হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর ছোঁয়াও ছেলেটার সাথে হাসি মুখ বজায় রেখে কথা বলেই যাচ্ছে। এটা দেখে তো আরও খারাপ অবস্থা ওর। মনে মনে রাগে ফুঁসতে থাকে আর ওদের দিকে এগোতে থাকে। কথার মাঝে রবি ছোঁয়াকে বলে, বলেছিলাম একটা জিনিস দেবো তোমায়। বলেই পেছন থেকে একটি তাজা হলুদ গোলাপের স্টিক ওর দিকে বাড়িতে দেয়। ছোঁয়া গোলাপটা দেখে অবাকের স্বরে বলে, আল্লাহ, গোলাপ ফুল আনছো? কি সুন্দর ফুলটি, আমার ভীষণ পছন্দের ফুল এটা। বলেই ওর হাত বাড়িয়ে নিতে যাবে, ঠিক এই মুহূর্তে রবির হাত ধরে বসে কেউ। আকস্মিক এমনটা হওয়ায় রবির সহ শিমু আর ছোঁয়াও অবাক হয়ে যায় আর ভাবছে এটা কি হলো। ওইদিকে অনুভবের ফর্সা মুখ রাগে রক্তিম হয়ে যায়, চোখ দুটো কেমন রক্ত লাল হয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও রাগে কাঁপছে। রবি ওর মুখের দিকে তাকিয়ে ওর অবস্থা দেখে ঠোক গিলে বলে, ভাইয়া লাগছে, হাতটা ছাড়ুন। আর এমনটা কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার অনুভব বলে, কি করেছো বুঝতে পারছো না? মেয়ে মানুষ দেখলেই যেখানে সেখানে প্রপোজ করতে মন চায়। অনুভবের কথা শুনে ওরা তিনজন সহ আশেপাশের লোকজন অবাক দৃষ্টিতে নজর দেয়। এবার ছোঁয়া প্রচণ্ড বিরক্ত হয়। এ লোক কি করতে এসেছে এখানে? তার ওপর কিসব উল্টাপাল্টা কথা বলছে। চারপাশে সবে ওদের দিকে কেমন কটু দৃষ্টি দিয়ে তা দেখছে। সেটা দেখে লজ্জা লাগছে ওর। ছোঁয়া মুখে বিরক্তি ভাব নিয়ে বলতে থাকে, হাত ছাড়ুন ওর, এভাবে কি করছেন? আর কে কি করলো আমার সাথে সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে মিস্টার। আমার ভালো আমি বুঝি। ওর কথা শুনে অনুভব রাগে আরও ফুঁসতে থাকে। রবির হাতটি ছেড়ে দেয়। বেচারা রবি যেভাবে ওর হাতটি ধরেছিল, আরেকটি হলে হাতটা শেষ হয়ে যেত। অনুভব আবারও ছোঁয়াকে বলতে থাকে, তা
এসব প্রপোজ পাওয়ার জন্যই কি ভার্সিটিতে ভর্তি হয়েছিস? কেউ ফুল দিল আর অমনি খুশিতে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে? হ্যাঁ নিব, 100 বার নিব, 1000 বার নিব, তাতে আপনার কি? আপনি বলার কে? আর ও আমাকে আজ না প্রতিদিন গোলাপ দেবে, তাতে আপনার কি? এই রবি, তুমি আজ গোলাপ এনেছো, আমি খুশি হয়েছি। বলে ওর হাত থেকে গোলাপটি নিয়ে নেয়, আবারও রবির উদ্দেশ্যে বলে, এভাবে প্রতিদিন তুমি আমার জন্য ভিন্ন ভিন্ন রঙের গোলাপ নিয়ে আসবে। আমিও দেখতে চাই কার কত জ্বলে। রবি ওর কথা শুনে খুশি হয়, কিন্তু জেনে অনুভবের মুখের দিকে তাকায়। অমনি বেচারা রবির মুখটা চুপসে যায়। তাও ছোঁয়াকে ধীর কণ্ঠে বলে, ঠিক আছে, তুমি যখন চেয়েছো আমি দেব। আফটার অল তুমি আমার একজন ভালো বন্ধু বলে কথা। ছোঁয়া অনুভবের দিকে চেয়ে ওর অবস্থা দেখে মনে মনে পৈশাসিক আনন্দ পায়। নিশ্চিত ব্যাটা জ্বলছে, জ্বলুক, দেখ এবার কেমন লাগে। বউকে কেউ গোলাপ দিচ্ছে, তুই তো দিবি না, অন্য কেউ দিবে, আর তুই সেটা চেয়ে চেয়ে দেখবি। মুখে কিছু স্বীকার করবে না, অধিকার দিবে না, অথচ এসেছে বাধা দিতে। এবার ছোঁয়া আরেকটু ভাব নিয়ে বলে, সামনে থেকে সরে যান তো। নেক্সট টাইম এভাবে হুটহাট সামনে এসে কোনো প্রকার সিন ক্রিয়েট করবেন না, অনুরোধ রইল। কথাটা বলেই ছোঁয়ার সামনে এক কদম রাখতেই ওর বাম হাতে টান লাগে। ছোঁয়া ওর হাতের দিকে তাকিয়ে দেখে অনুভব ওর এক হাত ধরে রাখছে। হাত ছাড়ুন বলছি, এটা ভার্সিটি চত্বর, আপনার বাড়ির আঙিনা নয় মিস্টার। এত কথা আর এত দেমাক কোথা থেকে আসে তোর? এত সাহস পেলি কোথায় যে আমার মুখের উপর এত কথা বলছিস? ভদ্রভাবে কথা বলুন। আর আমি আপনার কি হই বলুন তো? আমি আপনার কথার জবাব দিতে বাধ্য নই, তাই কৈফিয়ত চাইতে আসবেন না, বলে দিলাম। ওর এমন কথা শুনতেই অনুভবের হাতের বন্ধনী ঢিলে হয়ে আসে, ছেড়ে দেয় ও ছোঁয়ার হাত। তিক্ত মেজাজ আর মুখে কাঠিন্য ভাব বজায় রেখে সেখান থেকে প্রস্থান করে। কিছু বলার ভাষা থাকে না ওর, কারণ ও তো চায় না ওদের মধ্যকার সম্পর্কের কথাগুলো কাউকে প্রকাশ করতে। কিন্তু আজ মাথা ঠিক রাখতে পারেনি অনুভব, নিজের অজান্তে কী সব করে বসলো। এটাও কি করে করলো? ভুল নাকি ঠিক? অনুভব যাওয়ার পর রবি হাঁপ ছেড়ে বাঁচে। এই সোয়া, আমি যাই, পরে আবার দেখা হবে। শিমু আজ দ্বিতীয় দফায় অনুভবের কর্মকাণ্ডে হতবাক। কেমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে এতক্ষণ ধরে এসব উপভোগ করছিল। ও শুধু ভাবছে ওদের মধ্যকার আসলে সম্পর্কটা কিসের। সেদিন ছোঁয়া বলেই দিয়েছে অনুভবকে নিয়ে কোনো প্রকার কথা না জিজ্ঞেস করতে, তাই আজ শত প্রশ্ন মনের মাঝে উকি দিলেও ছোঁয়াকে সে এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারছে না। তবে হ্যাঁ, একজনই দিতে পারবে এসব প্রশ্নের উত্তর, তার কাছ থেকেই সময় করে জেনে নেবে সবটা। সেটাই মনস্থির করে ও লালবাগ কেল্লা সংলগ্ন একটি ফ্ল্যাটের সামনে এসে ওদের রিক্সা থামে। ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে ছোঁয়া আর শিমু। ভার্সিটি থেকে বের হয়ে সোজা এখানে চলে এসেছে ছোঁয়া টিউশন করাবে, সে বিষয়ে কথা বলার জন্যই শিমু ওর পরিচিত এক আপুর বাসায় নিয়ে এসেছে ওকে, যে কিনা আগে থেকে ওকে বলেছিল ভালো একজন টিউটর খুঁজে দিতে। আপুর ছেলের জন্য শিমুর ছোঁয়াকেই যোগ্য মনে হয়েছে। আপুটি ওর পরিচিত আর অনেক ক্লোজ, তাই ছোঁয়াকে এখানে নিয়ে আসা। মিনিট 5 হলো ওরা ড্রয়িং রুমে বসে আপুর জন্য অপেক্ষা করছে। খানিক বাদেই হাস্যোজ্জ্বল মুখে আপু এসে ওদের সামনে বসে। তাকে দেখা মাত্র শিমু তাকে সালাম দেয়। হাসি মুখে সালামের জবাব দিয়ে ছোঁয়ার পানি চায়। শিমু আপুকে বলে, যার আপু, এই হলো ছোঁয়া, যার কথা তোমায় বলেছিলাম। ছোঁয়া হাসি মুখে যারা আপুর সাথে পরিচিত হয়ে নেয়। আপু, তুমি জাহিনের জন্য যেমন টিউটর চাচ্ছ, ছোঁয়া কিন্তু তেমনই একজন, ও খুবই মেধাবী স্টুডেন্ট। যারা আপু ছোঁয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, বাহ, তুমি তো দেখতে অনেক কিউট, মাশাআল্লাহ। আপুর কথায় ছোঁয়া একটু লজ্জা পায়। মনে মনে ভাবে এত প্রশংসা কেন রে ভাই। কথার এক পর্যায়ে যারা আপু তার 5ম শ্রেণী পড়ুয়া ছেলেকে ডাক দিলে সে সামনে আসে। যারা আপু তার ছেলে জাহিনের সাথে ছোঁয়ার পরিচয় করিয়ে দেয়। আর শিমুকে তো আগে থেকে চিনি জানে। জাহিন দেখলেই বোঝা যায় সেটা বেশ চুপচাপ শান্ত স্বভাবের, ওর সাথে ছোঁয়া কথা বলে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে ছেলেটার। ছোঁয়ার সিদ্ধান্ত নেয় জাহিনকেই পড়াবেও। কারো বাসায় গিয়ে টিউশন করাতে গেলে বাসার পরিবেশ, গার্ডিয়ানের আচরণ আর ছাত্র কেমন হবে সেটা আগে বিবেচনা করতে হয়। ছোঁয়ার সব কিছু ভেবেই সিদ্ধান্ত নেয় ওর জন্য এটাই পারফেক্ট। তাই যারা আপুকে হ্যাঁ বলে দেয় ও আসবে আর সপ্তাহে 4 দিন করে পড়াবে। আপুও রাজি হয়ে যায়। এরপরে ওরা চলে আসতে চাইলে আপু থাকার জন্য জোর করে ওদেরকে, যেহেতু দুপুর হয়ে গেছে, অনুরোধ করে দুপুরে খাবারটা একসাথে খাওয়ার জন্য। কিন্তু দুজনের কেউ রাজি না হওয়ায় শুধুমাত্র কিছু নাস্তা পানি খেয়ে বের হয়ে আসে। এরপর থেকে ছোঁয়া লেখাপড়ার পাশাপাশি টিউশন করাতে থাকে জাহিনকে। এছাড়াও আরও একটি স্টুডেন্ট পড়ায়। ওর দিনকাল সামলিয়ে ভালো যাচ্ছে। মোট কথা ছোঁয়ার প্রাত্যহিক দিনকাল একটা রুটিন মাফিক চলছে। রোজ ভার্সিটি যায়, ক্লাস শেষে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরে
বিকেলের দিকে আবারও বের হয় ছাত্র পড়ানোর জন্য। মাঝে মধ্যে ভার্সিটিতে অনুভবের সাথে দেখা হয়। ওই দিনের পর থেকে অনুভব ওকে দেখলেই পাশ কাটিয়ে চলে আসে, তবে মাঝে মাঝে দূর থেকে ফলো করে। কেন করে সেটা ওর জানা নেই, তবে ওর ক্লাসের কোনো ছেলের সাথে ছোঁয়াকে কথা বলতে দেখলেই ওর মাথাটা গরম হয়ে যায়। এরপরে ওর মেজাজ ঠিক থাকে না। যেদিন এমনটা হয় সেদিন বাসায় এসে খাবারটাও ঠিকমতো খায় না, সারাক্ষণ মেজাজটা তীক্ষ্ণ থাকে। মাহিন ওর এমন অবস্থা দেখে কিছু জিজ্ঞেস করলেও তার উত্তর অনুভব দেয় না। ওর মাঝে মাঝে মন চায় ছোঁয়ার সামনে গিয়ে ওর দু গালে দুটো না 3-4টা থাপ্পড় মারতে, পারলে মনের জ্বলন্ত আগুন নিভত, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। 2 দিন ছোঁয়া অনুভবকে যে সব কড়া কথা শুনিয়েছে, তাতে করে এমন কিছু অনুভব করলে নিশ্চিত ছোঁয়া চুপ থাকবে না। ও সবসময় ভাবতো ছোঁয়া শান্ত স্বভাবের, কিন্তু ওর ধারণা একদমই ভুল। এই মেয়ে শুকনা লাল মরিচের চাইতেও কোনো অংশে কম না, একেবারে ঝাঁঝে পরিপূর্ণ। তাই মনে মনে ওর একটাই উইশ ছোঁয়ার সামনে আর না পড়ুক, কিন্তু এটা বললেই কি কবুল হবে? সময় চলছে তার নিজের গতিতে। অনুভব ওর আসন্ন পরীক্ষার জন্য কঠিনভাবে প্রস্তুতি নিচ্ছে। ছোঁয়ার দিনকাল চলছে তার ওর গতানুগতিক নিয়মে। অনুভবের প্রতি ভাবনাটা আগের চাইতে কমিয়ে দিয়েছে, তবুও দিন শেষে বালিশে মাথা রাখতেই অবুঝ মনে অনুভবের জন্য মনটা হাহাকার করে ওঠে। হার্টবিট বেড়ে যায়। অনেক কষ্টে মনকে বুঝিয়ে শান্ত রাখে। শেষ বিকেলে সন্ধ্যা ছুঁই ছুঁই প্রায় অনুভব ওর টিউশন শেষ করে বাসার দিকে রওনা হয়েছে। এমন সময় ফোনে কল আসে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে বোনের কল। হৃদয় কুচকে মনে মনে ভাবে এই সময় কি কল করেছে, ব্যাপার কি? রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বোনের উদ্বিগ্ন ভরা কণ্ঠ শুনতে পায়। অনুভব, তুই কোথায়? বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে অনুভবের। বাড়ির কারোর কোনো খারাপ কিছু হয়নি তো? বাবার কিছু হয়নি তো? দূরে দূরে বুকে বোনকে বলে, এই তো আপু, বাইরে আছি। কি হয়েছে আপু? অনিশার কাছে জানতে চাইলে অনিশা জানায়, চাচার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি, হসপিটালে ভর্তি করা হয়েছে। তুই কি 2-1 দিনের জন্য হলেও আসতে পারবি? চাচার এই অবস্থায় দেখে বাবা অনেক চিন্তা করছে। তারও তো শরীর তেমন ভালো না, তাই তুই আসলে একটু ভালো হতো, বুঝিস তো হসপিটালের ব্যাপার স্যাপার। আসতে পারবো আপু, কোনো চিন্তা করো না। আমি রাতের গাড়িতেই রওনা হচ্ছি, শুধু বাসায় যাব আর ব্যাগটা নিয়ে বের হব। ঠিক আছে বলে অনিশা কল কেটে দেয়। অনুভব বাসায় গিয়ে হন্তদন্ত হয়ে ব্যাগ গুছাতে থাকে। জরুরি যেসব জিনিস দরকার তাই নেবে, বেশি কিছু নেবে না। এর মধ্যে আবারও কল আসে অনুভবের ফোনে। এবারও অনিশা কল করেছে। রিসিভ করতেই অনিশা বলে, অনুভব ভাই আমার, ছোঁয়াক সাথে করে নিয়ে আসিস। ওকে, আবার এসব জানতে গিয়েছো কেন? এটা কি বলছিস? চাচা যদি খারাপ কিছু হয়ে যায় তখন ওকে আমার সবাই কি জবাব দেব বল? আর এখন ওই সময় একটি মেয়ে মানুষ একা রওনা দিবি, পথে ঘাটের ব্যাপার, বুঝিস তো? সে যাই হোক, আমি পারবো না ওকে নিয়ে আসতে। তুমি ওকে বলে দাও সকালের গাড়িতে রওনা হতে। প্লিজ ভাই, আমার বোঝার চেষ্টা কর। খুব কান্নাকাটি করছে মেয়েটা, এখন না আসতে পারলে ওর মনের অবস্থা কি হবে বুঝতে পারছিস? অনুভব বোনের কথা শুনে একটু ভাবনা চিন্তা করে। অনিচ্ছা থাকা সত্ত্বেও বোনকে হ্যাঁ করে দেয়। ঠিক আছে, ওকে কল করে বলে দাও সোজা বাস স্ট্যান্ড চলে যেতে। আমি টিকিট কেটে ওখানে অপেক্ষা করব। ওর কথা শুনে অনিশা স্বস্তি পায়। কথা বলা শেষ করতেই মাহিন বাসায় চলে আসে। ওকে এভাবে রেডি হতে দেখে মাহিন কি হয়েছে জিজ্ঞেস করে। অনুভব চাচার অসুস্থতার কথা ওকে সবটা জানায়। সব শুনে মাহিনের খারাপ লাগে। ওর সাথে কথা শেষ করে অনুভব বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে পাঠাওতে কল করে। মিনিট কয়েক বাদে বাইক আসলে রওনা হয় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যে বাস স্ট্যান্ড পৌঁছে যায় অনুভব। কাউন্টার থেকে 2টো টিকিট নিয়ে অপেক্ষা করতে থাকে ছোঁয়ার জন্য। এর মধ্যে দুবার বোনের সাথে কথা বলে জানায় ও কোথায় আর রয়েছে। অনিশা ছোঁয়াকে অনুভবের অবস্থানের কথা জানালে সেই মোতাবেক ও চলে আসে। অনুভবকে পেয়েও যায়। অনুভব ছোঁয়া দেখে এক নজর তাকিয়ে বুঝতে পারে মেয়েটার মনের উপর রীতিমতো ঝড় বয়ে চলেছে। সারা পথ মনে হচ্ছে কান্না করতে করতে এসেছে, তাই চোখ ফুলে লাল হয়ে আছে। এটা দেখে অজান্তেই অনুভবের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মুখে কিছু না বলে অনুভব ঘুরে হাঁটা দেয়। বাসে উঠবে বলে ছোঁয়া আমাকে অনুসরণ করে চলতে থাকে। নির্দিষ্ট বাসেও গিয়ে উঠে ওরা। বাম পাশের 3য় সারির সিটে ওদের সিট। হাত দিয়ে ইশারা করে ছোঁয়াকে বসতে বলে অনুভব। ছোঁয়া ওর নির্দেশ মতো জানালার পাশের সিটে বসে পড়ে।
রাত 8টায় গাড়ি ছাড়বে, এখনো 15 মিনিট বাকি। ঘড়ি দেখে অনুভব ছোঁয়াকে কিছু না বলে বাস থেকে নেমে যায়। ছোঁয়া সেসবের প্রতি খেয়াল নেই, মন পড়ে আছে বাবার কাছে কি অবস্থা এখন সেটা মনে পড়তেই ফোন বের করে অনিশার নম্বরে ফোন দেয়। অনিশা রিসিভ করলে ছোঁয়া কাপা স্বরে বাবার কথা জানতে চায়। অনিশা ওকে শান্ত হতে বলে, এখন ক্যাবিনে আছে, ঘুম অবস্থায়, স্যালাইন চলছে। 2 মিনিট কথা বলে ফোন রেখে দেয়। এর মধ্যে অনুভব চলে আসে, সাথে করে ফল, কেক আর পাউরুটি কিনে নিয়ে আসে। এনে সেটা পাশে রেখে বসে পড়ে। ছোঁয়া ওর চেয়ারের সাথে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। অনুভব চুপ করে বসে রয়। এর মধ্যে হসপিটালে 2-3 বার কল করে খোঁজ নেওয়া হয়ে গেছে। মনে মনে শুধু দোয়া করে যাচ্ছে চাচা যেন খারাপ কিছু না হয়ে যায়। অনুভবকে জামিল মৃধা নিজের মেয়েদের চাইতেও বেশি ভালোবাসেন, সেটা কারোরই অজানা নয়। অনুভবের চাচার ওর প্রতি রয়েছে অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা, কিন্তু এই বিয়েটা কেন্দ্র করে বাবা চাচা দুজনের প্রতি অনেক মান অভিমান আর রাগ জন্মেছে। যদিও এখন সেটা অনেকাংশে কমে গেছে, বাস ছেড়েছে অনেকক্ষণ আগে। অনুভবের চোখে একটু ঝিমুনি ভাব আসতেই হঠাৎ করে ফুপিয়ে কান্না করার শব্দে ও পাশ ফিরে চায়। ছোঁয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে, হয়তো আবার বাবার কথা মনে করেই কান্না করছে। এখন তো অনুভবের উচিত কিছু একটা করার। ঢোক গিলে বলে ওঠে, ছোঁয়া থাম, আর কান্না করিস না, দেখিস চাচার কিছু হবে না, আল্লাহর ওপর ভরসা রাখ। কিন্তু ছোঁয়া থামছে না। এখন কি করবে অনুভব? এভাবে কান্না করলে তো ওর শরীর খারাপ করবে। এই অবস্থায় রাগ বা ধমকও দেওয়া যাবে না, আর এটা করা মোটেও উচিত হবে না। ওর মনের অবস্থাটাও বুঝতে হবে, ওকে এখন যতটা সম্ভব সান্ত্বনা দিতে হবে। তাই বিনা বাক্যে বেশি কিছু না ভেবে অনুভব ওর বাম হাতটি ছোঁয়ার পিঠ জড়িয়ে ওর বাহুতে হাত রাখে। বাহু চেপে ছোঁয়াকে কাছে টেনে দূরত্ব কমিয়ে দেয় অনুভব। ছোঁয়া নিঃশব্দে অনুভবের কাঁধে মাথা রেখে শব্দহীন কান্না করতে থাকে। অনুভব যেটা করলো এটাতে অনুভবের আজ মোটেও খারাপ লাগছে না, রাগও হচ্ছে না। এই প্রথম ও কাউকে এতটা কাছে টেনে এনেছে, খারাপ কেন লাগবে? ও তো খারাপ কিছু করেনি, মনের বিরুদ্ধে হোক আর পরিস্থিতিতে পড়ে হোক, বিয়ে করা বউ তো। একটা সময় ছোঁয়া ঘুমিয়ে যায়, কিন্তু অনুভব আর ঘুমাতে পারে না। ছোঁয়ার মাথা যেন ওর কাঁধে না থেকে না সরে, তাই অনুভব ওকে আগের মতোই আগলে ধরে চুপচাপ বসে থাকে। 6 ঘন্টা জার্নি শেষ করে ওদের গন্তব্যস্থলে এসে গাড়ি থামে। দুজনেই গাড়ি থেকে নেমে পড়ে। এখন রাত 2:15 অনুভব গাড়িতে থাকতে পরিচিত এক ছোট ভাইকে বলে রেখেছিল যেন তার বাইক নিয়ে ওদের নিতে আসে। তাই ওর কথা মতো ভাইটি এসে বসেছিল। যেহেতু অনেক রাত, এই সময় অন্য গাড়ি পাওয়া যাবে না, তাই এই ব্যবস্থা করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বাইকে ওঠার আগে অনুভব বাবাকে কল দেয়। আকবর মৃধা ছেলের ফোন রিসিভ করে কথা বলে। সে জানায় এই মুহূর্তে ওদের হসপিটালে আসার দরকার নেই, অনেক রাত, তার উপর জার্নি করে এসেছে। হসপিটালে আকবর মৃধা আর শিউলি বেগম রয়েছে, তাই ওদের সকালবেলা আসতেই বলে দেয়। আর ছোঁয়াকে নিয়ে এখন বাড়ি যেতে বলে। বাবার সাথে কথা শেষ করতেই ছোঁয়া জানতে চায় কি বলেছে। অনুভব বাবার বলাগুলো ওকে জানায়, কিন্তু ছোঁয়া বাড়ি যেতে চায় না, ও হসপিটাল যাবে বলে জেদ ধরে। অনুভব শান্ত মেজাজে ছোঁয়াকে বোঝাতে থাকে। একটা সময় ছোঁয়া বাড়ি যেতে রাজি হয়। এরপর বাইকে উঠে বসে 3 জন, মাঝখানে অনুভব আর পেছনে ছোঁয়া বসে। যেহেতু পেছনে বসেছে, মাঝে মধ্যে ঝাঁকুনিতে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে, তাই অনুভব ওকে ধরে বসতে বলে ছোঁয়া নিরুপায় হয়ে ওর কোমর জড়িয়ে ধরে বসে। 20 মিনিটের বাদেই ওরা বাড়ি চলে আসে। বাইক এসে ঠিক ঘরের সামনে থামতেই ওরা দুজন নেমে পড়ে। ওদের নামিয়ে বাইক নিয়ে ছেলেটা চলে যায়। অনিশা বাইকের শব্দে আগেই রুম থেকে বের হয়ে আসে। ছোঁয়া ওকে দেখা মাত্রই কান্না করে জড়িয়ে ধরে। এমন অবস্থা, অনিশা ওকে শান্ত হতে বলে, কোনো মতে ওকে শান্ত করে ঘরে আসতে বলে, কিন্তু ছোঁয়া ওদের ঘরের দিকে পা বেরোতেই অনিশা ওর হাত ধরে বসে। ঘরে তো তালা ঝোলানো, পড়শি আমার রুমে ঘুমাচ্ছে, তাই আর না করিস না বোন। আপু আমায় ছেড়ে দাও, আমি একাই ও ঘরে থাকবো। এত রাতে পাগলামি করিস না বোন। এর মধ্যে অনুভব রুমে ঢুকে আবার বের হয়ে আসি আর বোনের উদ্দেশ্যে বলতে থাকে, আপু ওকে আমার রুমে নিয়ে আসো, একা থাকতে চাই, কত সাহস। একটা অঘটন ঘটে গেলে শেষে আমাকেই জবাবদিহি করতে হবে। আপু আমি ওই রুমে থাকবো না বলে দিলাম। আচ্ছা, কি শুরু করলি তোরা বলতো? এমনিতেই কারোর মন মেজাজ ঠিক নেই, সকাল হতে আর বেশি দেরি নেই, তাই আর না করিস না বোন। অনুভব চলে যায় রুমে। ছোঁয়ার আর কিছু বলার থাকে না, চুপচাপ রুমে ঢুকে পড়ে। অনুভব ইতিমধ্যে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। পাশে অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে। ছোঁয়া ব্যাগ রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে অনুভবের পাশে শুয়ে পড়ে। অবশেষে ওরা একসাথে এক রুমে। কিন্তু আজ আর ছোঁয়ার মনে সেই প্রথম দিন বা দ্বিতীয়বারের মতো কোনো আনন্দ নেই ওর মনে।
উচ্ছ্বাস নেই। আজ আর অনুভবের জন্য অপেক্ষার প্রহর গুনছে না। অপেক্ষা শুধু জন্মদাতা অসুস্থ পিতার মুখখানি দেখার ব্যাকুলতা, শুধু রাতটা কখন পার হয়ে ভোরের আলো দেখা মিলবে, শুধু সেটারই অপেক্ষা। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি ছোঁয়া। মনে অজানা ভয় সারাক্ষণ কুড়ে কুড়ে খেয়েছে ওকে। এপাশ ওপাশ করতে করতে আজানের আগ মুহূর্তে একটু চোখ লেগে আসে। ফজরের আজান শেষ হতেই অনুভবের ঘুম ভাঙে। পাশে ছোঁয়াকে ঘুমন্ত অবস্থায় দেখে অতি সন্তর্পণে খাট থেকে নামে। ও জানে ছোঁয়া রাতে ঘুমাতে পারেনি। কয়েকবার ওর ঘুম ভাঙলে ছোঁয়াকে সজাগ দেখতে পায়। যদিও ছোঁয়ার অনুভবের প্রতি কোনো খেয়াল ছিল না। বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ আদায় করে অনুভব বাড়ি আসে। রুমে এসে টুপিটা খুলে রেখে বিছানায় চোখ যায়। ছোঁয়া উঠে বসে রয়েছে, কপালে হাত ঠেকানো ওর। এই মুহূর্তে অনুভব ওকে কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও মিনমিনে স্বরে বললে, ছোঁয়া ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ছোঁয়া ওর কথায় তেমন প্রতিক্রিয়া দেখায়নি। আরও কয়েক মিনিট বসে থাকে, উঠে পড়ে। ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনুভব বেডে বসে পড়ে, মোবাইল হাতে নিয়ে বাবার নম্বরে কল দেয়। আকবর মৃধা ছেলের কল রিসিভ করে। অনুভব চাচার অবস্থা জানতে চাইলে আকবর মৃধা জানায় এখনও জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার বলেছে এখন অনেকটাই বিপদমুক্ত। স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে এখন ঘুমোচ্ছে। তাই আকবর মৃধা এখন ভাইয়ের জ্ঞান ফেরার অপেক্ষার প্রহর গুনছে। এরপরে অনুভব মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। ছোঁয়া ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। অনিশা খুব ভোরে উঠে রান্না বসিয়ে দিয়েছে। হসপিটালে যেতে হবে আর ওখানে বাবা মায়ের জন্য খাবার নিতে হবে, তাই তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। ছোঁয়া অনিশার কাছে ওকে ডাক দেয়, উঠেছিস? আয় এখানে। আপু, আমরা যাব কখন? এই তো রান্না প্রায় শেষ পথে, খেয়েই সব কিছু গুছিয়ে নিয়ে রওনা হব। আপু, একটু তাড়াতাড়ি করো, আমার আর মন বসছে না এখানে। ছোঁয়া, চিন্তা করিস না, শুধু দোয়া কর কাল চাচার যেসব টেস্ট করানো হয়েছে সে সবের যেন ভালো রিপোর্ট আসে। আপু, এই দোয়াটাই তো করছি। আপু, কিছু বলবি? আপু, আমার বাবার মারাত্মক কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? বাবা আবার আমাদের দুবোনকে জড়িয়ে ধরে আদর করবে তো? বলেই কান্না করে দেয়। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানি আর আটকে রাখতে পারেনিও। অনিশা ওকে জড়িয়ে ধরে থামতে বলে। আসলে এই অবস্থায় কোনো সন্তানই ঠিক থাকতে পারে না, তাদের মনোবল ঠিক থাকার কথা নয়। অনিশা পারছে না ওকে থামাতে, ওর নিজেরও শ্বাস আটকে যাচ্ছে, তবু ওকে সান্ত্বনা দিতে থাকে। অনিশাকে ছেড়ে ছোঁয়া ওনার আঁচল দিয়ে চোখ মুছতে থাকে। পড়শির ঘুম ভাঙে, বোনের কান্নার শব্দ পেয়ে ছুটে আসে রান্নাঘরের দিকে। বোনকে দেখে আপু বলে এসে জড়িয়ে ধরে। এরপরে আবারও দু বোন একসাথে কান্না করতে থাকে। এবার অনুভব রুম থেকে ছুটে আসে। একটু শুয়েছিল ও, সবে মাত্র একটু ঘুমিয়ে পড়তে ওদের কান্নার আওয়াজ কানে যেতে চোখ মেলে তাকায়। কাছে এসে কি বলবে বুঝতে পারছে না। অনিশা ওকে দেখে বলে, অনুভব, আমাদের পরিচিত অটোওয়ালাকে কল দে তো ভাই, একটু পরেই আমরা বের হব। যেতেও তো সময় লাগবে, আর ওখানে আমাদের ঠিক সময় পৌঁছাতে হবে। ডাক্তারদের সাথে কথা বলতে হবে, বাবা একার সবটা সামলাতে কষ্ট হয়ে যাবে। অনুভব বোনের কথা মতো কল দেয় অটোওয়ালাকে। তার একটু পরেই সবাই বের হয়ে যায়। সকালে নাস্তা কেউ করেনি, তাই অনিশা বেশি করে খাবার নিয়ে নিয়েছে। যদিও এই অবস্থায় খাওয়ার মুডে কেউ নেই, তাও না খেয়ে থাকলে তো আর হবে না। এদিকে গাড়ি যতই সামনের দিকে এগোচ্ছে ছোঁয়ার হার্টবিট তত বেড়ে যাচ্ছে। বাবাকে কি অবস্থা দেখতে পাবে সেটা ভেবেই। শুনেছে এখনও নাকি জ্ঞান ফেরেনি। ঘণ্টাখানেক বাদেই ওরা সবাই হসপিটালে পৌঁছে যায়। সবাই নেমে পড়ে অটো থেকে। হসপিটালের সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে পৌঁছেছে ওরা। কেবিনের কাছে আসতেই দেখা মেলে আকবর মৃধা ও শিউলি বেগমের সাথে। বড়মা বলে শিউলি বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ছোঁয়া। শিউলি বেগম ওকে শান্ত হতে বলে। আকবর মৃধাও কাছে এসে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়া নিজেকে একটু সামলে নেয়। বাবার কথা জিজ্ঞেস করতেই বড় বাবা জানায় একটু আগে নাকি জ্ঞান ফিরেছিল, ভাইয়ের সাথে অল্প স্বল্প কথা বলতে পেরেছিল। এর চারপাশটায় চোখ বুলিয়ে আবার ঘুমিয়ে গেছে। ডাক্তার সবাইকে একদমই চিন্তা করতে নিষেধ করেছে। এটুকু শুনে ছোঁয়া মনে মনে শুকরিয়া আদায় করে। বড় মাকে বলে কেবিনের সামনে গিয়ে থেমে যায় ছোঁয়া। দূরে দূরে বুকে কেবিনের দরজা ঠেলে ঢুকে পড়ে। ধীর পায়ে এগিয়ে যায় বাবার নিকট। কাছে গিয়ে বেডের পাশে রাখা টুলটি অতি সন্তর্পণে কাছে টেনে বাবার সামনে গিয়ে বসে। বাবার বাম হাতটি টেনে নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। এক নজরে বাবার এই শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে ছোঁয়া। গভীর ঘুমে আচ্ছন্ন বাবা। ছোঁয়ার চোখ দিয়ে অজস্র নোনা জল গড়িয়ে পড়ছে, শব্দহীন কান্না করছেও। মাথার উপর একমাত্র বাবা নামক ছায়াটুকুই ছিল দু বোনের একমাত্র ভরসার মানুষ, এই বাবাই। খারাপ কিছু হয়ে গেলে ওদের কি হবে নানা এ আর ভাবতে পারছে না কিছু। ওকে শক্ত হতে হবে, এভাবে কান্না করলে চলবে না। বোনকে সামলাতে হবে। ও ভেঙে পড়লে বোনকে কি সামলাবে? চোখের পানি মুছে মিনমিনে স্বরে বলতে থাকে,
কিছু হবে না তোমার বাবা, তুমি আগের মতো ঠিক হয়ে যাবে। এরপরে ছোঁয়া নিজেকে স্বাভাবিক করে কেবিন থেকে বের হয়ে আসে। সবাই অপেক্ষা করছে গতকালকের টেস্টের রিপোর্টের জন্য। রিপোর্ট হাতে আসলেও সেটা ডাক্তারকে দেখাতে পারছে না, আর না দেখানো পর্যন্ত জানা যাচ্ছে না জামিল মৃধের আসল সমস্যাটা কি। যে ডাক্তার রিপোর্ট দেখবে সে এখনো হসপিটাল পৌঁছায়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডাক্তার আসে। ওখানে কর্তব্যরত একজন ডাক্তারের কাছ থেকে জামিল মৃধের বর্তমান অবস্থার খোঁজ নেয়। সবটা শুনে গতকালকে টেস্টের রিপোর্ট নিয়ে তার চেম্বারে আসতে বলে। অনিশা আর অনুভব ডাক্তারের চেম্বারের দিকে যায়। ছোঁয়া ওদের পেছন ছুটে যায়। রিপোর্টের তথ্যগুলো ও নিজের কানে শোনা দরকার। অনিশা আর অনুভব ভিতরে ঢুকে যায়, ওদের ডাক্তার বসতে বলে। ঠিক তখনই ছোঁয়াও ভিতরে ঢুকে অনিশার পাশে গিয়ে বসে। অনুভব টেস্টের রিপোর্টগুলো ডাক্তারের হাতে দেয়। ডাক্তার অনেকক্ষণ সময় নিয়ে সেগুলো দেখা শেষ করে একটা সময় ওদের উদ্দেশ্যে বলে, জামিল, মেয়েদার হার্ট অ্যাটাক হয়েছিল, তবে চিন্তার কিছুই নেই। আল্লাহর ইচ্ছায় বড় ধরনের ক্ষতি হয়নি, তবে হতে পারত। রোগীর প্রেশার হাই আর অতিরিক্ত চিন্তার ফলে এমনটা হয়েছে। এখনকার অবস্থার কথা শুনে যা বুঝলাম, আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তবে রোগীর প্রতি পূর্ণ খেয়াল রাখতে হবে, বেশি চিন্তা যেন না করে, মানসিক চাপে যেন না থাকে, সেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ছোঁয়া এই পর্যন্ত শুনে উঠে দাঁড়ায়, পেছন ঘুরে ডাক্তারের রুম থেকে বের হয়ে যায়। ওরা দুজন ডাক্তারের সাথে আলাপ করতে থাকে। ছোঁয়া বাবার কেবিনের বাইরের ওয়েটিং রুমের চেয়ারে কপালে হাত দিয়ে বসে আছে, একদম স্থির হয়ে আছে ও। বাবার এমন একটা অবস্থা হবে ও স্বপ্নেও ভাবেনি। ভাগ্যিস বড় ধরনের ক্ষতি হয়নি, কিন্তু এমন অবস্থায় তো মানুষ জায়গায় মৃত্যুবরণও করে। যদি এমনটা হতো তাহলে কি হতো? এসব আকাশ পাতাল চিন্তা ভাবনায় মশগুল ছোঁয়া। ওর এই অবস্থা দেখে বড় বাবা বড় মা কিছু জিজ্ঞেস করে না, অপেক্ষা করছে ছেলে মেয়ের জন্য। ওরা আসলেই ওদের কাছ থেকে সবটা শুনে নেবে। কিছুক্ষণ বাদেই ওরা দুজন আসে। আকবর মৃধা উদ্বিগ্ন ভরা কণ্ঠে জানতে চায় রিপোর্টের ব্যাপারে। অনিশা ডাক্তারের বলার কথাগুলো জানায়। সবটা শুনে আকবর মৃধার মনে হচ্ছে শরীরে বল শক্তি কমে আসছে। শিউলি বেগম স্বামীর দিকে তাকিয়ে বুঝতে পারছে খবরটা শুনে তিনি মর্মাহত হয়েছে। হাত ধরে তাকে নিয়ে চেয়ারে বসিয়ে দেয় আর বলে, আপনি অস্থির হবেন না, ভাইজান ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বললো এখন বিপদমুক্ত, শুধু বেশি বেশি দোয়া করতে হবে। স্ত্রীর কথায় শান্ত হতে পারছে না সে। সবটা ভেবে কেমন দম বন্ধ বন্ধ লাগছে আকবর মৃধার। এদিকে ছোঁয়া মাথা নিচু করে উপরে তুলে অনুভবকে দিকে তাকায়। অনুভব আনিশার সাথে কথা বলছিল। ওর কি হলো কে জানে, হুট করে উঠে দাঁড়ায় আর আচমকা গিয়ে অনুভবের শার্টের কলার ধরে বসে। হঠাৎ এমনটা হওয়ায় অনুভব ভরকে যায়। ছোঁয়ার পানে তাকাতেই দেখতে পায় ছোঁয়ার চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। বড় বড় চোখ করে ওর দিকে তীক্ষ্ণ মেজাজে রাগে ফুঁসছে। ঢোক গিলে অনুভব আশেপাশে তাকিয়ে ওর উদ্দেশ্যে বলে, ছোঁয়া এসব কি? কলার ছাড় বলছি। ছোঁয়া ওর কথায় কান না দিয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, এই আপনার জন্যই আমার বাবার আজ এই অবস্থা। আর একটু হলেই আমার বাবা মরে যেত। আপনাকে আমি ছাড়বো না, শেষ করে দিব। এসব শুনে অনুভব সহ আশেপাশের সবাই তাকিয়ে পড়ে ওদের দিকে। কি সব আজে বাজে বকছিস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে, যা বলছি এক বিন্দু মিথ্যে নয়। এরপরে কান্না করতে করতে ছোঁয়া আবারও বলতে থাকে, আমার মায়ের মৃত্যুর পর আমাদের দু বোনকে নিয়ে আমার বাবার সুখের পৃথিবী ছিল। মেয়েদের সুখের জন্য বিয়ে পর্যন্ত করেনি। মেয়েকে চোখের আড়াল করে থাকতে পারবে না বলে ভাইয়ের ছেলের সাথে শখ করে বিয়ে দিল, যাতে করে চোখের সামনে। কিন্তু কি হলো? মেয়ের সুখ কপালে সইল না। এটা একটা বাবার জন্য কতটা কষ্টের সেটা আপনার মতো অবুঝ পাষাণ মনের মানুষ বুঝবে না। শেষমেশ বাবার শখের মেয়ে, আদরের মেয়ে চোখের আড়াল হলো, কিন্তু মেয়ের জামাইয়ের সাথে নয়। একাকী থাকতে হচ্ছে তাকে, যেটা আমার বাবা নিজ চোখে দেখে এসেছে। আচ্ছা বলুন তো, কোনো বাবা কি এটা মেনে নিতে পারবে? একই শহরে থেকে মেয়ে আর মেয়ের জামাই আলাদা থাকছে, পারবে মেনে নিতে? আমার বাবা চাপা স্বভাবের মানুষ, সহজে কিছু প্রকাশ করবে না। শুধুমাত্র আপনার আর আপনার বাবার মুখের দিকে তাকিয়ে সে সবটা নীরবে হাসি মুখে সহ্য করেছে। আমি জানি আমার বাবা এই সবই চিন্তা করেছে, সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করেছে, আর তাই তো এমনটা হয়েছে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আর আপনাকেও না মিস্টার অনুভব। এ পর্যন্ত বলে ছোঁয়া ওর হাত দিয়ে ধরে রাখা শার্টের কলার ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। কান্না করতে থাকে ছোঁয়া। শিউলি বেগম, অনিশা আর পড়শি গিয়ে ছোঁয়াকে ধরে কান্না করতে নিষেধ করে। এদিকে অনুভব ওর কথাগুলো শুনে মূর্তির ন্যায় জমে যায়। গতকাল ছোঁয়ার সাথে আসার সময় সারা পথ যেভাবে ওকে আগলে রেখেছিল, আবার বাড়ি এসে রাতে একই বিছানায় ছিল। মনে মনে স্বল্প সময়ের জন্য হলেও
অনুভবের ছোঁয়ার প্রতি কিছুটা ভালো লাগার অনুভূতি জন্মেছিল। নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে বলে ভেবেছিল, কিন্তু আজ ছোঁয়ার এই সব কথাগুলো শুনে তরতর করে ওর ঠান্ডা মাথা গরম হয়ে যায়। রাগে গা কাঁপতে থাকে। শেষমেশ ওকে ওই অবস্থায় এত কথা শুনতে হলো। না না, এসব ও একদমই সহ্য করবে না। সব দোষ কেন ওর ঘাড়ে নেবেও? ও কি চেয়েছিল বিয়ে করতে? মুখে কাঠিন্য ভাব এনে কলার ঠিক করে সেটার হাতা ভাঁজ করতে করতে সেখান থেকে প্রস্থান করে অনুভব। ছেলের অবস্থা দেখে আগর মৃধা ছেলেকে কিছু বলতে যাবে, সেটা সুযোগ আর পেলেন না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ে। 4 দিন পর জামিল মৃধাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তার শরীরের অবস্থা এখন অনেকটাই আশঙ্কা মুক্ত। পরিবারের সবাই তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। অবশেষে তার অবস্থার উন্নতিতে সবার মনে স্বস্তি মিলেছে। এখন দিনরাত সবসময় ছোঁয়া বাবার সেবা যত্ন করে যাচ্ছে। বলতে গেলে একটা মুহূর্ত বাবার চোখের আড়াল হয় না সে। সেদিন হসপিটালে অনুভবকে ছোঁয়া বেশি কথা শোনালে অনুভব আর ছোঁয়ার সামনে আসেনি। তবে চাচার ওষুধ আনার সময় অসময়ে হসপিটালে যেসব জিনিসপাতি দরকার হতো সে সব অনুভব বাহির থেকে এনে দিত। সামনে পরীক্ষা, তাই ওর অনেকদিন থাকাটাও সম্ভব ছিল না। চাচাকে বাড়িতে যেদিন আনা হয় সেদিন রাতেই গাড়িতে অনুভব ঢাকায় চলে যায়। যাওয়ার আগে একবার আকবর মৃধা ছেলেকে কাছে ডেকে পাশে বসিয়ে অনেক কথা বলে, ঠান্ডা মাথায় বোঝায় ছোঁয়ার কথা যেন রাগ না হয়, কোনো কিছু মনে না রাখে সেটার জন্য অনুরোধ করে। কিন্তু অনুভব সবটা নীরবে শুনেছে, একটা কথাও বলেনি। তবে জামিল মৃধা চেয়েছিল মেয়েও যেন অনুভবের সাথে ঢাকা চলে যায়, কারণ ওরও তো ভার্সিটি খোলা। কিন্তু ছোঁয়া রাজি হয়নি। জামিল মৃধা মেয়েকে আর জোর করেনি, ভেবেছে আর 2-3 দিন থেকে চলে যাবে। এই কয়েকদিন শিমু আর ওর ছাত্রদের গার্ডিয়ান রোজ ছোঁয়াকে কল করে ওর বাবার শরীরের অবস্থার খোঁজ খবর নিয়েছে। মাহিনও ছোঁয়াকে কল করে চাচার খোঁজ খবর নিত। বাবাকে বাড়ি আনার পর থেকে ছোঁয়া আর অনুভবের ঘরে যায়নি। ও চলে যেতেই অনিশা ওকে জোর করে আনে ওদের ঘরে। শিউলি বেগম ছোঁয়াকে পাশে বসিয়ে অনেক বোঝায়, কিন্তু ছোঁয়া আর এসব শুনতে ভালো লাগে না। যে সম্পর্কে কোনো ভিত্তি নেই সে সম্পর্কে আশায় থাকাটা বোকামি ছাড়া কিছুই নয়। শিউলি বেগম এক পর্যায়ে ছোঁয়ার হাত ধরে কান্না করতে থাকে। একটু ধৈর্য ধরতে সমস্যা কি? ছেলেটা বাইরের দিকে কঠিন হলেও ওর মনটা ভীষণ নরম। একদিন না একদিন ওর মন ঠিক গলবে। বড় মায়ের কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না ছোঁয়া। আসলে সেদিনের ঘটনার পর থেকেও মনে মনে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পুরোপুরিভাবে নিজেকে এই সিদ্ধান্তে অটল রেখেছিল, কিন্তু আজ শিউলি বেগমের চোখের জল ওর সমস্ত সিদ্ধান্ত বদলে দিতে বাধ্য করেছে। তবে নিজে গায়ে পরে অনুভবের কাছে ঘেঁষতে যাবে না, এটাতেও নিজেকে অটল রাখতে চায়। শিউলি বেগমের বুকে মাথা রেখে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। এই কয়দিন ছোঁয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ওর এমন একটা অবস্থা দেখে শিউলি বেগমের মনটা হাহাকার করে উঠত, কিন্তু আজ ওকে জড়িয়ে ধরে অনেক শান্তি পাচ্ছে। দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেছে। ছোঁয়া ঢাকা যাওয়ার ব্যাপারে কিছু ভাবছে না। জামিল মৃধা কয়েকবার মেয়েকে জিজ্ঞেস করলেও ভালো মন্দ কোনো উত্তর পায়নি। ব্যাপারটা তার কাছে ভালো লাগেনি, তাই ভাই আর ভাবিকে ডেকে পাঠিয়েছে। তারা দুজনেই ছোঁয়ার বাবার নিকট আসে। জামিল মৃধা ছোঁয়ার ব্যাপারে তাদের জানালেও তারা ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ছোঁয়াকে কাছে ডাকা হলো। ছোঁয়া আসতেই আকবর মৃধা বললেন, ছোঁয়া মা, এবার তোর ঢাকায় চলে যাওয়া উচিত। ছোঁয়া কোনো বনিতা ছাড়াই বড় বাবাকে বলে ফেলে, আমি কোথাও যাব না, আমার বাবার কাছেই থাকবো। দেখো, এমনটা করো না মা, তোমার বাবা এখন অনেকটাই সুস্থ, কোনো চিন্তা নেই, আমরা তো আছি, আমরা সবাই তার খেয়াল রাখবো। তবুও আমি যাব না। আমি দূরে থাকলে বাবা আমার জন্যই বেশি চিন্তা করবে, আর আমি চাই না আমার জন্য বাবা আবার অসুস্থ হয়ে যাক। জামিল মৃধা পাশ থেকে বলে ওঠে, মারে তুই তোর ভবিষ্যৎ নষ্ট করিস না, এমনটা করলে তো আমার এমনিতেই চিন্তা বেড়ে যাবে। অনেক দিন হলো আর বাসেরই মিস দিস না, কয়েকদিন পর এসে আবার থেকে যাইস। কিন্তু বাবা, কোনো চিন্তা নয়, সব গুছিয়ে কালই চলে যাবি। আমি তো এখন সুস্থ, আমি আমার মেয়ের লেখাপড়া ক্ষতি নিজ চোখে দেখতে পারবো না। বাবার এমন কথার প্রেক্ষিতে ছোঁয়া আর কিছু বলার সুযোগ পায় না। সেদিন পার করে পরের দিন ভোরে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় ঢাকার পথে। আবার সেই ঢাকার বুকে ওকে ফিরে আসতে হলো। বাসায় ফিরেছে ছোঁয়া, কিন্তু ওর মন পড়ে আছে বাড়িতে বাবার কাছে। কয়েকদিন নিজ হাতে সবটা করেছিল, কাল পর্যন্ত বাবার পাশে ছিল, কিন্তু আজ ও একা। শিমু ভার্সিটিতে এখনো ফেরেনি, ওর আজ ফিরতে দেরি হবে। ছোঁয়া আসবে শুনে শিমু সকালে সব রান্না একসাথে করে রেখে গিয়েছে। এর মধ্যে কয়েকবার ওকে শিমু কল করে ফ্রেশ হয়ে খেয়ে নিতে বলেছে। মেয়েটা পারেও। ওর এমন কথা আর শাসন শুনলে ছোঁয়ার মনে হয় শিমু ওর সমবয়সী না, বরং ওর বড় আপু হয়। সত্যি মেয়েটা ছোঁয়ার অনেক খেয়াল রাখে, তাই তো ছোঁয়া এখন আর একাকিত্ব ভোগে না।
বিশ্রাম নিয়ে বিকেলবেলা ছোঁয়া ও টিউশনের উদ্দেশ্যে রওনা হয়। অনেক দিন হয় কাউকে পড়াতে পারছে না, আজ দুটো ছাত্র পড়িয়ে বাসায় ফিরবে। প্রথমে জাহিনদের বাসায় যায়, যারা আপু ছোঁয়াকে দেখে খুব খুশি হয়, ওকে বসতে বলে আপু ওর কাছে বসে। এরপরে বাড়ির খোঁজ খবর নিয়ে নেয়। ছোঁয়া আপুকে সবটা জানায় আর ওর সাথে কথা শেষ করে জাহিনকে পড়াতে থাকে। দুটো টিউশন শেষ করে সন্ধ্যার পরপরই বাসায় ফিরে ছোঁয়া। শিমু ওকে দেখে জড়িয়ে ধরে। অনেকদিন পর দুজনে দেখা। সোয়া, তুই ছিলি না, আমার মনটাও ভালো ছিল না রে। মনে হয় কতকাল পরে তোর সাথে দেখা হলো। আমারও খুব মনে পড়তো, কিন্তু কি আর করার। মন খারাপ করিস না, আঙ্কেল তো এখন অনেকটা সুস্থ, চিন্তা করিস না, আল্লাহ চায় তো পুরোপুরি ঠিক হয়ে যাবে। সেটাই। আমার জীবনের সব চিন্তা ভাবনা আমার বাবাকে ঘিরে। এই মানুষটা ভালো থাকলে আমি ভালো থাকি। এই মানুষটার কষ্ট আমার সহ্য হয় না রে। অনেক কষ্ট আর নিজের সুখ বিসর্জন দিয়েছে এই মানুষটা আমাদের দুই বোনের জন্য। আমি আমার বাবাকে একটু সুখ দিতে চাই, তার মুখে সব সময়ের জন্য হাসি ফোটাতে চাই। ছোঁয়া, তুই পারবি, দোয়া করি তোর মনের সকল আশা পূর্ণ হোক। পরদিন ছোঁয়া ভার্সিটিতে যায়। ওর সাথেই সবাই ওর না আসার কারণগুলো জানতে চাইলে ছোঁয়া ওদের সবটা জানায়। সবটা শুনে ওরা খুব দুঃখ প্রকাশ করে। এটাও বলে ছোঁয়ার মোবাইল নম্বর কারো জানা ছিল না, তাই কেউ ওর সাথে যোগাযোগ করতে পারেনি। আজ আর কেউ ভুল করেনি, ছোঁয়ার নম্বর ওরা নিয়ে নেয় আর ওদেরটা ছোঁয়াকে দেয়, কারণ মোবাইল নম্বর থাকাটা জরুরি। ক্লাস শেষ করে ছোঁয়া শিমুর জন্য অপেক্ষা করছে। আজ আর ক্লাসের নয়, ক্লাসের বাইরে সবাই বসে আছে, সাথে অর্পা, সেজতি আর রিনিও ছিল। একটু পরে রবিও আসে ওদের সামনে, হাসি মুখ করে এসে সেদিনের মতো হাতে গোলাপের একটা স্টিক নিয়ে আসে। ছোঁয়ার সামনে ধরতেই ছোঁয়া খুশি হয়ে গোলাপটা নিয়ে নেয়। তখন অজান্তেই অনুভবের কথা খুব মনে পড়ে যায়। এই গোলাপ নেওয়া নিয়ে সেদিন কি পাগলামিটাই না করেছিল সে। ছোঁয়া এটা ভেবে অবাক হয়, এই কয়েকদিন অনুভবের কথাও বেমালুম ভুলে গিয়েছিল, হয়তো বাবার এমন অবস্থার জন্য অতিরিক্ত শোকে, তাই একটাবারের জন্য মনে পড়েনি এটাও কিভাবে পারলো। কিন্তু আজ এই মুহূর্তে তার কথা মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে, মনটা অস্থির হয়ে যাচ্ছে, চোখ দিয়ে বারবার এদিক ওদিক নজর বুলাচ্ছে। যদি অপ্রত্যাশিতভাবে এক নজর দেখা হয় সেটাই হবে চোখের শান্তি। হয়তো সেদিনের ব্যাপারের পর থেকে মানুষটা ওকে ভুলে গেছে, এমনিতেই ওকে সহ্য করতে পারে না, তার উপর যা যা শুনিয়েছে তাতে করে ওর সামনে আর কখনো পড়বে কিনা সন্দেহ। বুক ভরা হতাশার নিঃশ্বাস ছাড়ে ছোঁয়া। প্রিয় মানুষটার প্রতি যাই করুক না কেন, রাগের বশে করেছে, এটা তো মিথ্যে নয় যে ছোঁয়া ওকে ভালোবাসে না, বাসে অনেক অনেক। আর ভালোবাসার মানুষকে কি এত সহজে ভোলা সম্ভব? ছোঁয়াকে অন্যমনস্ক দেখে রিনি জিজ্ঞেস করে, কি হয়েছে? ছোঁয়া ওকে জানায়, কিছু হয়নি। এর কিছুক্ষণ পরে শিমু আসে। শিমু সহ ওরা সবাই একসাথে ভার্সিটি থেকে বের হয়ে আসে। দিনকাল আগের নিয়মে চলছে। ছোঁয়া নিয়ম মাফিক বাবার খোঁজ খবর নিচ্ছে। মন খারাপ হলেই বড় বাবা, বড় মা, অনিশা, পড়শি সবার সাথে ভিডিও কলে কথা বলে। আকবর মৃধা একদমই ওকে বাড়ির জন্য চিন্তা করতে নিষেধ করে দেয়। আসলে এই মানুষগুলো আছে বলেই বাবা আর বোনের জন্য এখন আর বেশি চিন্তা করে না। কিছুদিন ধরে ছোঁয়ার শরীরটা বেশি ভালো নেই, প্রায়শই পেট ব্যথা করে। এই সমস্যা আগে কম ছিল, কিন্তু এখন দিনকে দিন বেড়ে যাচ্ছে। একদিন ভার্সিটি যাবে বলে রেডি হয় নাই, কিন্তু হঠাৎ পেটের ব্যথা বেশি হওয়ায় আর যেতে পারেনি। এদিকে শিমু গতকাল বাড়ি গেছে, দুদিন পরে ফিরবে। ও থাকলে না হয় ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারত, তাই চিন্তা করে নিজের আইডিয়া অনুযায়ী প্যারাসিটামল খেয়েও নেয়। ও ভেবেছিল শিমু আসলে না হয় ডাক্তারের কাছে যাবে, কিন্তু যে ওষুধ খেয়েছে তাতে কাজ হয়নি, ব্যথা বেড়েই যাচ্ছে। শেষে অনিশাকে কল দিয়ে সবটা জানায়। আপু, তোমার কোনো পরিচিত মহিলা ডাক্তার থাকলে ঠিকানা দাও, আমি সেখানে যাব। কিন্তু ছোঁয়া, তুই একা কেন যাবি? একা মোটেও যাওয়া ঠিক হবে না। তুমি ঠিকানা দাও, আমি পারবো। ছোঁয়া শোন, আমি বলি কি, অনুভবকে সাথে করে নিয়ে যা। আমি বললে ও ঠিক যাবে। না আপু, এটা করবে না প্লিজ। ছোঁয়া, বোঝার চেষ্টা কর, এটা ঢাকা শহর, তুই কিন্তু অনেক কিছুই চিনিস না। এসব জায়গায় কাউকে সাথে নিতে হয়, না হলে তুই একা সবটা বুঝে উঠতে পারবি না। ছোঁয়া অনিশার কথা ভেবে দেখে আসলেই ওর হাসপাতালে, ক্লিনিকের সব জায়গায় পরিচিত নয়, সাথে কেউ থাকলে ভরসা পাবে। শিমু নেই, আর ভরসার মতো মাহিন আছে, কিন্তু কেন জানি সেটাও মনে সায় দিচ্ছে না। মেলি ব্যাপার স্যাপার বলে কথা, তাই অনিশার কথা মতো অনুভব যদি যায় তো ভালো হবে। এসব ভেবে অনিশাকে জানায় অনুভব কি বলে শুনতে।
অনিশা কল কেটে ভাইকে ফোন দেয়। অনুভব ফোন রিসিভ করে ছোঁয়ার কথা শুনতে সেলফ না করে দেয়। অনিশা পড়ে যায় বিপাকে। এদের দুজনের শুভতি কবে হবে কে জানে। অনেক বলে কয়ে বুঝিয়ে অবশেষে ভাইকে রাজি করায়। অনিশা ছোঁয়ার বাসার ঠিকানা দেয়। অনুভব বোনকে বলে ওখানে ছোঁয়া যেন রেডি হয়ে বাসার নিচে থাকে, ও বের হবে এখন। অনিশা ফোন করে ছোঁয়াকে কল দেয়। অনুভব যেতে রাজি হয়েছে এটা শুনে ছোঁয়ার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যাবার মতো অবস্থা, কিন্তু এসব ওই মানুষটাকে বুঝতে দেওয়া যাবে না। অনিশার সাথে কথা শেষ করে ফোন রাখে। অল্প সময়ের মধ্যে কাপড় চেঞ্জ করে তৈরি হয়ে নেয়। অনিশা ওর পরিচিত মহিলা ডাক্তারকে কল করে সিরিয়াল নিয়ে নেয়, সেখানকার ঠিকানা আর সিরিয়াল নম্বর অনুভবকে মেসেজ করে দেয়। এদিকে অনিশার বাসার সামনে এসে অনুভব অপেক্ষা করছে, কিন্তু ওর কোনো হদিস নেই। বিরক্ত লাগছে ওর, বলতে গেলে মনের বিরুদ্ধে এসেছে। তার উপর মহারানী এখনও নিচে নামেনি। ওর মন চাচ্ছে উপরে গিয়ে ছোঁয়াকে টেনে ধরে নিয়ে আসতে, কিন্তু না, সেটা মন চাইলেও করতে পারছে না। কোনো মতে ডাক্তার দেখিয়ে দিতে পারলেই ও হাঁপ ছেড়ে বাঁচে। আরও কয়েক মিনিট পর আর সহ্য করতে না পেরে ছোঁয়ার নাম্বারে কল দেয়। ছোঁয়ার মোবাইলে কল আসলে হাতে নিয়ে ওর চক্ষু ছানা ভরা হয়ে যায়। অনুভব কল দিয়েছে, এখন কি করবে? অতিরিক্ত উত্তেজনা কাজ করছে মনে, যার ফলে ওর হাত পা কাঁপছে। আর কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশের ব্যক্তিটি বলে ওঠে, 1 মিনিটের মধ্যেই নিচে নামবি, কাম ফাস্ট নাও, না হলে উপরে এসে তুলে ফাঁকা বেলকনি দিয়ে নিচে ফিক্কা মারবো, তখন বুঝবি অপেক্ষা করানোর ফল কি হতে পারে। এতটুকু বলেই কল কেটে দেয় অনুভব। ছোঁয়া ওর রাগান্বিত স্বরের কথাগুলো শুনে ঢোক গিলে নেয়। ও বুঝতে পারছে আর একদণ্ড দেরি করলে ওর রেহাই নেই। হ্যান্ডব্যাগটি নিয়ে তাড়াহুড়োর সহিত বেরিয়ে পড়ে বাসা থেকে। নিচে নেমে দূরে দূরে বুকে গেট পার হতেই অনুভবের সাথে দৃষ্টি বিনিময় হয়। না জানি এখন আবার কত কথা শুনতে হয়, কিন্তু সেরকম কিছু শুনতে হয়নি। অনুভবের দিকে এক নজর তাকিয়ে ছোঁয়া নজর ঘুরিয়ে নেয়, কিন্তু অনুভব ওকে মাথা থেকে পা অবধি পুরোটা নজর বুলিয়ে নেয়। মনের বিরুদ্ধে হোক আর যাই হোক, কেন জানি আজ ছোঁয়াকে দেখে ওর মনের মধ্যে একটু হলেও ভালো লাগার শীতের হাওয়া বয়ে যায়। তখনই মুঠোফোনের আওয়াজে ছোঁয়ার থেকে নজর ফিরিয়ে নেয় অনুভব। উবার থেকে কল এসেছে। কল রিসিভ করে লোকেশন বলে দেয়। মিনিট 2 বাদে ওর বলা লোকেশন এসে গাড়ি হাজির হয়। অনুভব গাড়ির দরজা খুলে আগে ওকে বসতে বলে। ছোঁয়া চুপচাপ গাড়িতে ওঠে। অনুভব ওর পাশে গিয়ে বসে। মনের বিরুদ্ধে সারা পথ ছোঁয়া অসংখ্য বার অনুভবকে আর চোখে দেখেছে। মানুষটা আজ এভাবে না আসলেই পারতো, তাহলে এতবার চোরা দৃষ্টিতে দেখা লাগতো না। কি হ্যান্ডসাম লাগছে আজ, মন চাচ্ছে ধরে খেয়ে ফেলি। আবার মনে মনে ভাবছে, কী সব ভাবছিস ছোঁয়া? এসব অনুভব জানতে পারলে একবার ব্যালকনি দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এবার কি না গাড়ির ওপর পাশের দরজা খুলে বেশি না এক ধাক্কা দিয়ে দিলে যথেষ্ট। নিজেকে সামলে নেয় ছোঁয়া। বাকি পথ নীরবের সামনের দিকে দৃষ্টি দিয়ে সময়টা পার করেছে। এর মধ্যে অনুভব ওর সাথে আর একটা কথাও বলেনি। হসপিটালে পৌঁছে ডাক্তারের চেম্বারে বাইরে ওয়েটিং রুমে ওরা বসে পড়ে। সিরিয়াল আরও পরে। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর ছোঁয়ার ডাক আসে। ছোঁয়া একাই ডাক্তারের রুমে প্রবেশ করে। মহিলা ডাক্তার হাসি মুখে ওকে সামনে চেয়ারে বসতে বলে। এরপর ওর সমস্ত সমস্যার কথা ডাক্তারকে জানালে সে কিছু টেস্ট করানোর কথা বলে, যেগুলো এখানেই করতে পারবে আর বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না। সব মিলিয়ে টেস্টের রিপোর্ট পেতে ঘন্টাখানেক সময় লাগবে। ছোঁয়া বের হতেই অনুভব ওর কাছে আসে, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, ডাক্তার কি বলল? হাতের কাগজটা দেখিয়ে ছোঁয়া বলল, কিছু টেস্ট দিয়েছে, সেগুলো এখানে থেকেই করাতে হবে, সময় বেশি লাগবে না। অনুভব ওর হাত থেকে কাগজটা নিয়ে ডাক্তারের নিজস্ব লোকের সাথে কথা বলে, যারা এখানে টেস্টগুলো করে থাকে। তাদের মধ্যে একজন ছোঁয়া আর অনুভবকে সঙ্গে করে আরেকটি রুমের কাছে যায়। সেখানে ছোঁয়ার সব কয়টি টেস্ট করানো শেষ করে আবার ওরা ওয়েটিং রুমে বসে থাকে। ছোঁয়ার মনে একটু একটু করে ভয় জমতে থাকে। ওর এই বয়স পর্যন্ত কখনো এইসব টেস্ট করানো হয়নি। টুকটাক ছোটোখাটো অসুখ হয়েছে, তাও দ্রুত সেরে গিয়েছিল, কিন্তু আজ এতগুলো টেস্ট কেন দিল ডাক্তার? বড় কোনো সমস্যা হয়নি তো? মনে মনে উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করছে খারাপ কিছু যেন না হয়। এর মধ্যে কয়েকবার অনিশা ওকে কল করেছে। আপুকে সবটা বলা হলে অনিশা ছোঁয়াকে আশ্বাস দেয় খারাপ কিছু হবে না, চিন্তা করিস না বোন। কিন্তু তারপরও মন কি সেসব মানে? এদিকে অনুভবের মনে একটু হলেও চিন্তার রেশ দেখা মিলছে। ভাবছে মেয়েটার কি এমন সমস্যা হলো যার জন্য এতগুলো টেস্ট করানো লাগলো। আবার ভাবছে আজকাল ডাক্তার দেখালেই এক গাদা টেস্ট করানোর জন্য লিখে দেয়, সেরকমই হবে হয়তো। তবুও কেন জানি মনকে বুঝ দিতে পারছে না। অজানা চিন্তা ওর ওপর ভর করতে চাইছে। চিন্তা ভাবনা ছেদ ঘটে কারো কথায় পাশ ফিরে তাকায় অনুভব। টেস্টের রিপোর্ট চলে এসেছে, সেটা কেউ দিয়ে গেল। অনুভব ছোঁয়ার হাতে ফাইলটা দেয়। ডাক্তার রোগী দেখার এক ফাঁকে ছোঁয়াকে ডেকে নেয়। ওর সব রিপোর্ট দেখে জিজ্ঞেস করে, আপনার সাথে কেউ এসেছে?
জি এসেছে। তাহলে তাকে এখানে আসতে বলেন। ম্যাম, আমাকে একা বলা যায় না? যাবে, কিন্তু কিছু সমস্যার কথা পরিবারের মানুষ জানলে ভালো হয়। এসব সমস্যার কথা গোপন না রাখাই ভালো। এরপরে ডাক্তার আর অ্যাসিস্ট্যান্টকে বলে রোগীর আত্মীয়কে ভেতরে আসতে। ডাক্তারের কথা শুনে সে বাইরে গিয়ে অনুভবকে ডেকে ভেতরে পাঠায়। অনুভব বেশি কিছু না ভেবে ভেতরে ঢুকে ডাক্তার অনুভবের দিকে এক নজর চেয়ে বসতে বলে। অনুভব ছোঁয়ার পাশে বসে চেয়ারে বসে। মহিলা ডাক্তারটির বয়স আনুমানিক 50-এর ঊর্ধ্বে হবে। ডাক্তার বেশ নরম স্বরে অনুভবকে জিজ্ঞেস করে, রোগী আপনার কি হয়? ডাক্তারের কথা শুনে ওরা দুজনের মুখের দিকে তাকায়। ছোঁয়া ভাবছে এখন কি বলবো, কিন্তু ওকে অবাক করে দিয়ে অনুভব বলে ওঠে, আমার স্ত্রী। কতদিন হলো বিয়ে হয়েছে? একটু ভেবে অনুভব জবাব দেয়, ম্যাম 6 মাস চলছে। ছোঁয়া শুধু নীরব দর্শক হয়ে ওর কথা শুনছে। ও ভাবতে পারেনি অনুভব এতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলবে। আপনার স্ত্রীর সমস্যাগুলোর কথা আপনি জানতেন না? আসলে ম্যাম সেভাবে জানি না, কিন্তু কি হয়েছে, রিপোর্টে কি আসছে? দেখুন, আপনার স্ত্রীর যে সমস্যাগুলো দেখা দিয়েছে সে সব সমস্যাগুলো মেয়েদের বিয়ের আগে দেখা দেয়। যেহেতু বিয়ে হয়ে গেছে আর আপনাদের বিয়ের বয়স 6 মাস হয়ে গেছে, এখন তো এসব সমস্যা হওয়ার কথা না। মানে আমি বলতে চাইছি স্বামী স্ত্রী একসাথে থাকলে সে সব সমস্যা হওয়ার কথা না। এই পর্যন্ত শুনে অনুভব মাথা নিচু করে ফেলে। কি জবাব দেবে ডাক্তারকে? এই মুহূর্তে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। ওর জন্য একটা মেয়ের এমনটা হলো, একসাথে থাকলে তো এটা নাও হতে পারতো। এবার ডাক্তার দুজনের দিকে নজর বুলিয়ে বলে ওঠে, আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? অনুভব বলে ওঠে, জি বলুন ম্যাম। আপনারা দুজন একসাথে থাকেন তো, নাকি আলাদাই থাকছেন? এবার অনুভব চুপ। অন্যদিকে ছোঁয়া বলে ওঠে, ম্যাম আমরা একসাথে থাকি না, আলাদা থাকি। ও আচ্ছা। অনুভব আবার বলে ওঠে, আসলে আমরা দুজনেই পড়ালেখা করছি, তাই আমাদের আলাদা থাকা। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় আর খাওয়ার নিয়ম কানুন বুঝিয়ে দেয়। তবে ওরা বের হবার আগে ডাক্তার ওদের কিছু কথা বলে। শুনুন মিস্টার, আপনাদের এই বয়সটা আমরাও পার করছি। আপনারা আমার বাচ্চার বয়সী হবেন। তাই বলছি, মান অভিমান থাকা ভালো, তবে বেশি নয়। দূরত্ব এমন একটা জিনিস, এটা আপনার শরীর মন উভয় দুটারই ক্ষতির সম্মুখীন হবে। একটা সময় এসে আফসোস করবেন, তখন কিন্তু শুধরানোর সময় বা সুযোগ কোনোটাই পাবেন না। তাই যথাসম্ভব স্ত্রীকে ভালোবেসে কাছে রাখবেন। আশা করি আপনার স্ত্রী দ্রুত সুস্থ হয়ে যাবে। এটাও বুঝতে পারছি দুজনের বয়স কম, লেখাপড়ার ক্ষতি সম্ভাবনা থাকলেও সবকিছু ম্যানেজ করে একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। দুজনকে বুঝতে শিখুন, জীবন সুন্দর হবে। অনুভব মুচকি হাসি দিয়ে তার কথায় সায় দেয়। এরপরে ছোঁয়াকে নিয়ে বের হয়ে যায়। বাহিরে এসে ফার্মেসি থেকে সবগুলো ওষুধ কিনে দেয়। ওই সময় ছোঁয়া ওকে ওষুধের দাম দিতে নিষেধ করলে এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। এমনিতেই ওর চিন্তায় মাথা এলোমেলো অবস্থা, তার উপর এর তেড়ামি দেখা লাগছে। ছোঁয়া চুপ থাকে। এবার আর উবারে নয় রিকশায় ওঠে। সারা পথ দুজন নীরব ছিল। নীরবতা পার করে একটা সময় ওরা বাসায় সামনে চলে আসে। রিকশা ভাড়া মিটিয়ে অনুভব রিকশা থেকে নামে ছোঁয়ার নিকট ওষুধের প্যাকেট এগিয়ে দেয়। ছোঁয়া হাত বাড়িয়ে প্যাকেটটি নিয়ে নেয়। আসি বলে ভেতরে ঢুকতে যাবে, তখনই অনুভব ছোঁয়া বলে ডাক দেয়। ছোঁয়া পেছন ফিরে, কিছু বলবেন বলে জিজ্ঞেস করলে অনুভব কি বলবে ভেবে পাচ্ছে না, তবু কিছু একটা তো বলতে হবে। নিয়মিত ওষুধগুলো খেয়ে নিস। ঠিক আছে বলে ছোঁয়া চলে যায়। অনুভব আর কিছু বলে না। কিছুক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। মনটা ভীষণ অস্থির হয়ে আছে। কি করলেই অশান্ত মন শান্ত হবে বুঝতে পারছে না। চিন্তামুক্ত হতে চাইলেও কেন জানি চিন্তা ওর পিছু ছাড়ে না। দোকান থেকে খুচরো একটা সিগারেট কিনে নেয়। সেটা জ্বালাতে গিয়েও থেমে যায়। এসব তো খায় না, আজ কেন কিনতে হলো ওকে? এসব খেলেই কি চিন্তামুক্ত হওয়া যায়? ফেলে দিতে গিয়েও ফেলতে পারে না। সিগারেটটি প্যান্টের পকেটে ঢুকিয়ে বাসার পথে রওনা হয় অনুভব। বাসায় আসার পর থেকে ছোঁয়ার শরীর মন কোনোটাই ঠিক লাগছে না। বিশেষ করে ডাক্তারের বলা কথাগুলো মনে করে মুহূর্তেই চোখ দুটো টলমল করে উঠছে। মন চাইছে চিৎকার করে কান্না করতে আর নিজের মনের কষ্টের কথাগুলো প্রকাশ করতে, তাহলে একটু হলেও মনটা হালকা হতো। কিন্তু না, এই দুনিয়ায় কারোর মনের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে নেই। দুঃখ কষ্টকে নিজের মধ্যে দাপন করে দিতে হয়, তাহলে ভালো থাকা যায়। এমনিতেই মন ভালো নেই, তার উপর শিমু না থাকায় আজ ওকে একাই দিন রাত পার করতে হবে। ভালোভাবে দিন পার করলেও রাতটা কিভাবে পার করবেও ওর তো একা থাকার অভ্যেস নেই। এটা ভেবে নিজেকে আরো অসহায় লাগছে।
এতটা কষ্ট আর অসহায়ত্বের মধ্যে ছোঁয়ার আরেকটা জিনিস ভেবে মনটা খুশি খুশি লাগছে। অনুভব ওকে পরিস্থিতি বা চাপে পড়ে হোক স্ত্রী বলে সম্বোধন করেছে, এটা ভেবেই নিজের অজান্তে ভালো লাগা অনুভূত হচ্ছে। হয়তো মন থেকে সে এটা করেনি, তবু আজ সে একজন স্বামীর মতো দায়িত্ব পালন করেছে। ঠিক এভাবে দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক থাকলে দোষের কি হতো? আর কিছু ভাবতে পারছে না ছোঁয়া। এত সব যত ভাববে ততই শরীর মন দুটোই খারাপ হবে। শুধু শুধু নিজেকে কষ্ট না দেওয়াই ভালো। ভাবনা চিন্তার মাঝে অনিশার কল সে রিসিভ করে ছোঁয়া কথা বলতে থাকে। সবকিছুই ওকে জানানো হয়েছে, শুধুমাত্র ডাক্তারের ওই বলা কথাগুলো বাদে, যেগুলো অনুভবকে জড়িয়ে বলা কথা ছিল। এসব আপুকে জানালে নির্ঘাত আপু সবার কানে দিবে, আর তখন অনুভবকে সবে বেশি বেশি কথা শোনাবে। তখন অনুভব ওর প্রতি আরও রাগ জন্মাবে। এটাও একদমই চায় না। অনিশা ওকে নিয়ম মাফিক ওষুধ আর খাবার দাবার খেতে বলেছে, আর একদমই ভয় পেতে নিষেধ করেছে। সব ঠিক হয়ে যাবে বলে ভরসা দেয়। ছোঁয়া আপুর কথা সায় দেয়। অনেকক্ষণ কথা বলে কল কেটে দেয়। ছোঁয়া শাওয়ার করে দুপুরে খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে নেয়। একটু হলেও ঘুমানো দরকার। এক ঘুম দিয়ে উঠে আবার বের হতে হবে টিউশনের উদ্দেশ্যে। অন্ধকার কক্ষ, ব্যালকনির আলোটাও নিভানো, যেখানে টুলের উপর বসে নিকোটিনের ধোঁয়ার স্বাদ নিচ্ছে অনুভব। আনমনে গভীর ভাবনা চিন্তা বিভোর হয়ে আছে। কিছুক্ষণ আগে মাহিন বাসায় ফিরেছে। সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অনুভবের কোনো সারা শব্দ পাচ্ছে না, তাই রুম থেকে বের হয়ে অনুভবের রুমের দিকে উকি দেয়। এমন অন্ধকার দেখে ভাবছে ঘুমোচ্ছে বোধ হয়, কিন্তু ধোঁয়া নাকে যেতেই ভাবছে কি ব্যাপার। রুমের আলো অন করতে অনুভবের শূন্য বিছানা দেখতে পায়। ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। সেখানে গিয়ে দেখে অনুভব এক ধ্যানে বসে বসে সিগারেট টানছে। যদিও পুরোটা শেষ, শুধুমাত্র সেটার ফিল্টারটাই বাকি আছে। অনুভব বলে ডাকতেই ও চমকে ওঠে, হাত থেকে ঝাড়া দিয়ে সেটা ফেলে দেয়, দাঁড়ায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।